হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তারজাগিজ বেয়ারিং ক্যাপাসিটির দুটো কারেকশন ফ্যাক্টর, আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম শেপ ফ্যাক্টর নিয়ে, আজকে ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো শেপ ফ্যাক্টর নিয়ে আলোচনার সময় আমরা দেখেছিলাম যে শেপ ফ্যাক্টরের জন্য আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি কিভাবে চেঞ্জ হয়। তো ওয়াটার টেবিলের ক্ষেত্রেও, মানে ওয়াটার টেবিলের ক্ষেত্রে বলতে ওয়াটার টেবিলের বিভিন্ন লোকেশন হয়, ঠিক আছে, ফাউন্ডেশনের রেসপেক্টে সেই লোকেশন অনুসারে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি চেঞ্জ হয়। ঠিক আছে, এবার যেখানেই আমি বেয়ারিং ক্যাপাসিটি এই টার্মটা নেব, সেখানেই তোমরা এটা ধরে নিতে হবে যে বেয়ারিং ক্যাপাসিটি বলতে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি কিউ ইউকে ডিনোট করা হচ্ছে। আর কিউ ইউ এর যে ইকুয়েশন সিএনসি প্লাস গামা ডিএফ ইন্টু এন কিউ প্লাস 0.5, এখানে 0.5 গামা বি এন গামা, একে 1 নম্বর ইকুয়েশন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এবার যদি কারোর মনে যদি প্রশ্ন থাকে, স্বাভাবিক যে এই ভিডিওটা প্রথম দেখছে সে বুঝতে পারবে না যে হঠাৎ করে কিউ ইউ কোথা থেকে এলো। কিউ ইউ হচ্ছে তারজাগিজ আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, সেটা আমি প্রিভিয়াস ক্লাসে করিয়েছি। এবং যদি কোনো কারণে এটা বুঝতে না পারো, আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করলে, আমার হোয়াটসঅ্যাপে টেক্সট বা কল করলে আমি তোমাদের সেই ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দেবো, ফলে সেখান দিয়ে দেখতে পারবে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের আমাদের টপিক, ওয়াটার টেবিলের এফেক্ট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটির উপর কীভাবে হয় তা নিয়ে। তো দেখো, আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটিতে আমরা কি দেখেছি যে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটির 3টে কম্পোনেন্ট। এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট, ঠিক আছে, সিএনসি আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটির ইকুয়েশনের এটা সেকেন্ড কম্পোনেন্ট গামা ডিএফ এন কিউ, আর আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটির ফর্মুলায় এটা থার্ড কম্পোনেন্ট 0.5 গামা বি এন গামা। ঠিক আছে, শেপ ফ্যাক্টরের সময় কি দেখেছিলাম যে ফার্স্ট কম্পোনেন্ট এবং থার্ড কম্পোনেন্ট শেপের উপর ভ্যারি করে, কিন্তু ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টরে আমরা দেখব ফার্স্ট আর থার্ড না, সেকেন্ড কম্পোনেন্ট এবং থার্ড কম্পোনেন্ট ওয়াটার টেবিলের উপর ভ্যারি করে। ঠিক আছে, তো যখন এবার ওয়াটার টেবিলের বিভিন্ন রকম লোকেশন হতে পারে। ঠিক আছে, আগে ডায়াগ্রামটা বুঝে আমরা মূল ইকুয়েশনে আসব। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, এটা গ্রাউন্ড লেভেল, একে আমি গ্রাউন্ড লেভেল জিএল দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, এবার প্রথমে কতগুলো জোনে ভাগ করতে হবে টোটাল ফাউন্ডেশনের ক্রস সেকশনকে। প্রথম জোন কোনটা? এই গ্রাউন্ড লেভেল থেকে ডেপথ অফ দ্য ফুটিং। ঠিক আছে, ডেপথ অফ দ্য ফুটিংকে এখানে ডি, ক্যাপিটাল ডি এফ দিয়ে ডিনোট করলাম। ডেপথ অফ দ্য ফুটিং পর্যন্ত যেই জোন, তাকে জোন 1 বলা হয়, জোন 1। আবার ডেপথ অফ দ্য ফুটিং থেকে, মানে ডেপথ অফ দ্য ফুটিংয়ের নিচে একটা সার্টেন ডেপথ পর্যন্ত যে জোন নেওয়া হয় তাকে বলা হয় জোন 2, আর জোন 2 এর নিচের ডেপথকে জোন 3 বলা হয়। তো ওয়াটার, ঠিক আছে, এবার সবার মনে প্রশ্ন আসতে পারে যে জোন 1 এর ডেপথ হচ্ছে ডেপথ অফ দ্য ফুটিং যতটা ততটা, তো জোন 2 এর ডেপথ কত? খুব ভালো প্রশ্ন, জোন 2 এর ডেপথ কত? ঠিক আছে, জোন 2 এর ডেপথ হচ্ছে উইথ অফ দ্য ফুটিং যতটা ততটা হচ্ছে জোন 2 এর ডেপথ। তো উইথ অফ দ্য ফুটিং কত? এখানে ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি বি হচ্ছে উইথ অফ দ্য ফুটিং, তাহলে এটার ভ্যালু আমাদের ক্যাপিটাল বি হওয়া উচিত। ঠিক আছে, তো জোন 2 এর ডেপথ কত? বি। ঠিক আছে, আর আরও দু একটা জিনিস জানতে হবে। জোন 1, জোন 2, জোন 3 ডিএফ বি সম্বন্ধে আলোচনা হলো। এবার হ্যাঁ, যেই গ্রাউন্ড লেভেল তাকে বলা হয় সেকশন 1-1। ঠিক আছে, সেকশন 1-1। বেস অফ দ্য ফুটিং একে আমরা সেকশন 2-2, এবং বেস অফ দ্য ফুটিং থেকে বি ডিস্টেন্স নিচে যেই সেকশন নিলাম তাকে সেকশন 3-3 হিসেবে কনসিডার করলাম। ঠিক আছে, এবার ওয়াটার টেবিল কোথায় থাকতে পারে? হ্যাঁ, মূল আলোচনা, এ তো সেকশন আর ডেপথ নিয়ে আলোচনা হলো, তো এগুলোর তো বুঝতে হবে, কিন্তু এগুলো কেন বুঝতে হবে? মেন ওয়াটার টেবিলের পজিশনিংয়ের জন্য এগুলোকে বুঝতে হবে। ঠিক আছে, তো ওয়াটার টেবিল আমাদের কোথায় কোথায় থাকতে পারে? ওয়াটার টেবিল আমাদের জোন 3-তে থাকতে পারে। এই যে আমি লাল কালার দিয়ে এখানে আমি দেখাচ্ছি, ওয়াটার টেবিল জোন 3-তে থাকতে পারে। ঠিক আছে, হলো। আর কোথায় থাকতে পারে? ওয়াটার টেবিল আমার জোন 2 এর মধ্যে থাকতে পারে। এখানে দেখো গ্রিন কালি দিয়ে আমি দেখিয়ে রেখেছি জোন 2 এর মধ্যে ওয়াটার টেবিল রয়েছে। ঠিক আছে, আর ওয়াটার টেবিল কোথায় থাকতে পারে? ওয়াটার টেবিল আর জোন 1-এ থাকতে পারে। এখানে গ্রিন কালার দিয়ে আমি ডিনোট করেছি ওয়াটার টেবিল
জোন 1-এ রয়েছে। আর ওয়াটার টেবিল কোথায় থাকতে পারে? ওয়াটার টেবিল আমাদের গ্রাউন্ড লেভেলে থাকতে পারে। তাহলে ওয়াটার টেবিলের আমার 4টে লোকেশন আমি এখানে অলরেডি বললাম, একটা জোন 3, একটা জোন 2, একটা জোন 1, একটা গ্রাউন্ড লেভেল। তো জোন 3-তে যদি ওয়াটার টেবিল থাকে, ঠিক আছে, সেই ওয়াটার টেবিলের জন্য আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি চেঞ্জ হয় না, মানে তার কোনো এফেক্টই আসে না। যদি জোন 3-তে যদি ওয়াটার টেবিল থাকে, তা ওয়াটার টেবিলের এই লোকেশনের জন্য আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি ভ্যারি করে না। ফলে ওয়াটার টেবিল যদি জোন 3-তে থাকে, সে নিয়ে আমরা কোনো আলোচনা করব না, ঠিক আছে। এ নিয়ে একটা কোশ্চেন রয়েছে গুপ্তায়, সে কোশ্চেনটা আলোচনা করব আমার টোটাল টপিক কমপ্লিট করার পর। তখন দেখবে যে জোন 3, বা এটা কেমন বলতে পারি, যে এখানে বেস অফ দ্য ফুটিং থেকে জোন 2 কতটা, জোন 2 হচ্ছে বি ডেপথ পর্যন্ত, হ্যাঁ। তো বেস অফ দ্য ফুটিংয়ের নিচে, উইথ অফ দ্য ফুটিংয়ের পরে যদি, বা পরে না, নিচে যদি ওয়াটার টেবিল থাকে, তাহলে সেই ওয়াটার টেবিলের কোনো এফেক্ট আমাদের আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটিতে পড়ে না। তো জোন 2-এতে ওয়াটার টেবিল থাকলে একটা কারেকশন ফ্যাক্টর আসে, তাকে আমি এখানে R2 দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। R2 কেন, R1 নয় কেন? যেহেতু জোন 2 সেহেতু R2 দিলাম, ঠিক আছে। তাহলে ওয়াটার টেবিল আমার এখানে আমি কনসিডার করলাম 2 সেকশন থেকে Z2 নিচে লোকেট করছে, এবং এই Z2 নিচে ওয়াটার টেবিল থাকার জন্য একটা R2 কারেকশন ফ্যাক্টর এলো। এবার জোন 1-এ সেকশন 1-1 থেকে R1 নিচে ওয়াটার টেবিল রয়েছে, না একটু ভুল বললাম, সেকশন 1-1 থেকে Z1 নিচে ওয়াটার টেবিল রয়েছে, ঠিক আছে। সেকশন 1-1 থেকে R1টা তো আমাদের কারেকশন ফ্যাক্টর, এ থেকে Z1 নিচে আমাদের ওয়াটার টেবিল রয়েছে। এই ওয়াটার টেবিল Z1 নিচে থাকার জন্য একটা কারেকশন ফ্যাক্টর এলো হচ্ছে R1। এবার প্রথমে জানতে হবে R1 এবং R2 এর ভ্যালু নিয়ে আমাদের আলোচনা। তো R1 এর ভ্যালু কত এবং R2 এর ভ্যালু কত? R1 এর ভ্যালু হচ্ছে 0.51 প্লাস Z1 ডিভাইডেড বাই ডেপথ অফ দ্য ফুটিং। এখানে Z1 কি, এ দেখো আমি অলরেডি বলে দিয়েছি Z1 কি, ঠিক আছে। আর ডেপথ অফ দ্য ফুটিং কি, এই যে ডেপথ অফ দ্য ফুটিং ডায়াগ্রামে অলরেডি ডিনোট করা আছে ডেপথ অফ দ্য ফুটিং কি। তাহলে আমাদের R1 এর ভ্যালু আমরা জানলাম। এবার আমাদের জানতে হবে R2 এর ভ্যালু। R2 এর ভ্যালু কি? R2 এর ভ্যালু হচ্ছে 0.51 প্লাস Z2 ডিভাইডেড বাই বি, ঠিক আছে। দুটো ভ্যালু দেখো, দুটো ভ্যালু কোথা থেকে এলো সেটা নিয়ে আমাদের আলোচনা নয়, কারণ আমরা এমসিকিউ পড়ছি, ঠিক আছে। দুটো ভ্যালু এলো, এটা কনসিডার করেই আমাদের এখানে চলতে হবে। তো Z2 কী জিনিস? Z2 এই ডেপথ 2 সেকশন থেকে ওয়াটার টেবিলের লোকেশন হচ্ছে Z2। আর বি কী জিনিস? বি হচ্ছে উইথ অফ দ্য ফুটিং, যেটা আমরা অলরেডি আমাদের ইকুয়েশনে বা ডায়াগ্রামে এটা বলে দিয়েছি, ঠিক আছে। বি কী জিনিস হয়ে গেল। এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম যদি ভালো করে বোঝা যায় 100%ই হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। আর একটা ইকুয়েশন বোঝাবো, এই হচ্ছে ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টরের। কিন্তু আর একটু ইলাবোরেটলি যারা একদম বেসিক জায়গায় আছে তাদের যাতে পড়তে খুব সুবিধা হয়, সেই জন্য আমি বেসিক থেকে চেষ্টা করব যে আমাদের টোটাল ক্লাসটা একদম বেসিক থেকে হোক। এবার দেখো ওয়াটার টেবিলের লোকেশনের উপর কী করে আমাদের আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি ভ্যারি করছে। তো আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটির 3টে পার্ট, একটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ কী রয়েছে? সিএনসি। বললাম যে ওয়াটার টেবিলের উপর সিএনসিতে কোনো এফেক্ট পড়ে না, ঠিক আছে। আমাদের পার্ট 2-তে R1 ওয়াটার টেবিলের লোকেশনের উপর এখানে কারেকশন ফ্যাক্টর হয় R1। আচ্ছা, ওয়াটার টেবিলের লোকেশনের উপর কারেকশন ফ্যাক্টর R1 হচ্ছে, তার মানে কি? জলের লেভেল যদি জোন 1-এ থাকে, তাহলে সেকেন্ড পার্টকে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটির একটা কারেকশন ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়। সেই কারেকশন ফ্যাক্টরের মান হচ্ছে R1, ঠিক আছে। R1-এর কি ফর্মুলা সেটা বলেছি। আবার ওয়াটার টেবিল যদি জোন 2-তে থাকে, সেই জোন 2-তে থাকার দরুন আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি কিভাবে এফেক্টেড হচ্ছে সেটা আমাদের বুঝতে গেলে একে R2 দিয়ে গুণ করতে হয় থার্ড কম্পোনেন্টকে, ঠিক আছে। থার্ড কম্পোনেন্টকে R2 দিয়ে গুণ করলে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই তার এফেক্ট, ঠিক আছে। তার মানে R2 দিয়ে যদি গুণ করি বা R1 দিয়ে গুণ করি, ঠিক আছে। ধরো প্রথমে বলছি R2 দিয়ে গুণ, ওয়াটার টেবিল রয়েছে জোন 2-তে কেউ প্রশ্ন করলো জোন 2-তে ওয়াটার টেবিল থাকার জন্য আমাদের আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে জোন 2-তে ওয়াটার টেবিল থাকলে
এই আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটির ইকুয়েশনের থার্ড কম্পোনেন্টকে R2 দিয়ে গুণ করে নিলাম, ঠিক আছে। দেখা গেল আগে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটির মান সে এসছিল 100, এবার একে R2 দিয়ে গুণ করলাম, ওয়াটার টেবিল পৌঁছে গেছে সেকেন্ড জোনে, এবার R2-র ভ্যালু ক্যালকুলেশন করে থার্ড কম্পোনেন্টকে R2 দিয়ে গুণ করলাম, তাহলে কিউ এর মান আর যাই আসুক 100 তো আসবে না, তাহলে পরিবর্তন হলো। তো এটাই হচ্ছে চেঞ্জ, ঠিক আছে। এই নিয়েই আমাদের আলোচনা। তো R1 এবং R2-র ভ্যালু কি তা হয়ে গেল। তাহলে ওয়াটার টেবিল কোথায় কোথায় থাকতে পারে? ওয়াটার টেবিল জোন 3-তে থাকতে পারে। জোন 3-তে থাকার জন্য প্রথমে বললাম যে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটির উপর কোনো এফেক্ট পড়ে না, ফলে এ নিয়ে কোনো আলোচনা করব না। জোন 2 জোন 1-এ থাকলে কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা অলরেডি দেখে নিলাম। এবার আরেকটা লাস্ট, যদি গ্রাউন্ড জিএলএ যদি থাকে ওয়াটার টেবিল, তাহলে কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। এটা আমাদের প্রথমে জানতে হবে, ওয়াটার টেবিল যদি আমাদের জিএলএ থাকে কিছুই এর জন্য কিন্তু আলাদা কোনো কারেকশন ফ্যাক্টর আসে না। ওয়াটার টেবিল জিএলএ থাকলে R1 আর R2-র দুটোর ভ্যালু 0.5 হয়ে যায়। R1 এবং R2 দুটোর ভ্যালু 0.5 হয়ে যায় কখন? যখন ওয়াটার টেবিল আমাদের গ্রাউন্ড লেভেলে থাকে। এরপরে আমি 3টে নোট লিখে এই নোট 3টে এক্সপ্লেন করব। এই 3টে নোট, নোট 1, নোট 2, নোট 3, এই 3টে নোট এক্সপ্লেন করলে তোমরা দেখবে যে কোনো কোশ্চেন আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের যদি কোশ্চেন সেট হয় ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর দিয়ে, খুব ইজিলি তোমরা সলভ করতে পারছো, ঠিক আছে। চলো আমি তাহলে আমাদের নেক্সট নোট 1-এর দিকে আমরা এগিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা, কন্ডিশনগুলো বুঝতে হয়, কন্ডিশনগুলো বুঝতে পারলে আর কিছুই নেই এর মধ্যে। বলেছে ইফ ওয়াটার টেবিল রাইজ, ওয়াটার টেবিল বেড়েছে কত? আপ টু জিএল। আচ্ছা আমি এখনই বললাম ওয়াটার টেবিল যদি গ্রাউন্ড লেভেল অবধি পৌঁছায় তাহলে R1 = R2 = 0.5 হয়। এর আমাদের নিউমেরিক্যাল করতে লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নোট 1। যদি ওয়াটার টেবিল রেইজ আপ টু দ্য গ্রাউন্ড লেভেল R1 = R2, সেক্ষেত্রে 0.5 হয়। তো কি করে হয় এটা একটু শর্টে বলছি। R1 এর ভ্যালু কত? R1 এর ভ্যালু 0.5 1 + Z1/df, আর R2-র ভ্যালু 0.5 1 + Z2/df। Z1 Z2 DFB সব আমি আলোচনা করেছি। তা ওয়াটার টেবিল যদি গ্রাউন্ড লেভেল অবধি পৌঁছে যায় তাহলে Z1 এর ভ্যালু কত হবে? Z1 এর ভ্যালু হবে 0, আর Z2-র ভ্যালু কত হবে? Z2-র ভ্যালুও কিন্তু 0 হবে, 0/something 0। তাহলে R1 এর মান কী হবে? R1 এর মান হবে হচ্ছে 0.5 1 + 0, তাহলে R1 এর ভ্যালু হচ্ছে 0.5। তেমনি R2-র ভ্যালু কত হবে? R2-র ভ্যালু 0.5 1 + 0, তার মানে হচ্ছে R2-র ভ্যালু হচ্ছে 1.5, ঠিক আছে। এই আমি বলে দিলাম R2 আর R1 এর ভ্যালু কী করে 0.5 আসে। এবার আমরা নোট 2 এর দিকে এগোবো, ঠিক আছে। নোট 2টা বেশ ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতেও এসেছে। কেএমসি পরীক্ষা সালটা ঠিক মনে নেই, মোস্ট প্রবাবলি 2007-এর কেএমসি বা 2010-এর কেএমসি। আমি পরে কোশ্চেন প্রোভাইড করবো, সেখানে দেখে নেবে। সেখানে এই কোশ্চেনটা এসেছিলো এবং এটা গুপ্তারও কোশ্চেন এটা বলেছে। বা হ্যাঁ, এসএসসিতেও কিন্তু এই কোশ্চেনটা অনেকবার এসেছে। যারা এসএসসির প্রিভিয়াস ইয়ার পড়েছো দেখবে এসএসসির কিন্তু এটা কমন কোশ্চেন। বলেছে যে দি নেট আলটিমেট বেয়ারিং, আচ্ছা একটা মিসিং আছে, দি নেট আলটিমেট বেয়ারিং বলে কোনো কথা হয় না, দি নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে। তো নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি অফ এ পিওরলি কোহেসিভ সয়েলের নেচার কি? কোহেসিভ, ঠিক আছে। আচ্ছা আমাকে তাহলে নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি বের করতে বলেছে পিওরলি কোহেসিভ সয়েল মানে কাদামাটির জন্য, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ বোথ ডেপথ অ্যান্ড উইথ অফ ফুটিং, ঠিক আছে। মানে নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি কোহেসিভ সয়েলের ডেপথ আর উইথের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেটমেন্ট, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষাতে এই স্টেটমেন্ট তুলেই কিন্তু কোশ্চেন করা হয়। তো এটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এ দেখো প্রথম ইকুয়েশন আমি কি বলেছিলাম, টারজাগিস আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটির ফর্মুলাকে বলেছিলাম ফার্স্ট ইকুয়েশন ভিডিও শুরু হওয়ার পরপরই। কিউ এর ভ্যালু কত? সিএনসি প্লাস গামা ইন্টু ডিএফ ইন্টু এন কিউ আর 0.5 গামা বি এন গামা, ঠিক আছে। আমার ক্লস কী দিয়েছে? কোহেসিভ সয়েল, এই হলো আমার একটা ক্লস কোহেসিভ সয়েল। দ্বিতীয় ক্লস কি? নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, কিউ নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি। তো আমরা আগে টারজাগিস অ্যাজাম্পশন পড়ানোর সময় বলেছিলাম কোহেসিভ সয়েলের ক্ষেত্রে ফাই এর ভ্যালু হয় 0। এখানে ফাই কি? ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন অফ সয়েল।
তো তার্জিগিস বিয়ারিং ক্যাপাসিটি পড়ানোর সময়ই আমরা দেখেছিলাম যে ফায়ার ভ্যালু যদি 0 হয় তাহলে এনসির ভ্যালু হয় 5.7, এনকিউ এর ভ্যালু হয় 1 এবং এন গামার ভ্যালু হয় 0। ঠিক আছে, এটা আমরা এই ইকুয়েশনটা সলভ করতে গেলে বা এই নোটটা সলভ করতে গেলে এই তিনটে আমাদের কাজে লাগবে বলে আমরা এটা লিখে নিলাম। আর কি লাগবে, এখানে দেখো নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বলেছে, তো নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি QNU বলা হয়। নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি মানে QU মাইনাস গামা ইন্টু ডিএফ, গ্রস আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি থেকে গামা ইন্টু ডিএফকে বিয়োগ করলে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি পাওয়া যায়। আমাদের বিয়ারিং ক্যাপাসিটি অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনের ক্লাসে টোটালটা নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে, এবার কোশ্চেনে আমাদের তো যে কোনো কোশ্চেন সলভ করতে গেলে বিয়ারিং ক্যাপাসিটি রিলেটেড প্রথমে 1 নম্বর ইকুয়েশন দিয়ে আমাদের তারজাগিস বিয়ারিং ক্যাপাসিটিটা লিখে নিতে হবে। ঠিক আছে, লিখে নিলাম সেটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে। তো আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়ালস টু সিএনসি প্লাস গামা ইন্টু ডিএফ ইন্টু এনকিউ প্লাস 0.5 গামা ইন্টু বি ইন্টু এন গামা, এটা আমরা লিখে নিলাম। এবার আমরা এর কন্ডিশনগুলো এর উপর অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো কি বলেছে, নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি QU থেকে QNUতে এলাম, নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিতে এলাম। ঠিক আছে, আগে ভ্যালুগুলো বসিয়ে নিই তারপরে বলছি। আচ্ছা, আমার সয়েল কি বলেছে, কোহেসিভ সয়েল। কোহেসিভ সয়েলের ক্ষেত্রে এনসি কত, 5.7, এনসির জায়গাতে বসিয়ে দিলাম হচ্ছে 5.7। ঠিক আছে, এনকিউ কত, এনকিউ 1, এনকিউর জায়গাতে বসিয়ে দিলাম 1। আর এন গামা কত, এন গামার ভ্যালু হচ্ছে 0। তো এন গামার ভ্যালু যখন 0 হয়ে গেল, থার্ড পার্টটা এমনি অমিট হয়ে গেল। ঠিক আছে, সামথিং ইন্টু 0 ইকুয়ালস টু 0, ফলে ওটাকে আর কনসিডারে আনলাম না। এবার কি তাহলে কি বেঁচে থাকলো, 5.7C প্লাস গামা ইন্টু ডিএফ। ঠিক আছে, তাহলে আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে QNU তো দিয়েছে কন্ডিশন, QNUর প্রপার্টি চেয়েছে, তাহলে QU থেকে QNUতে আসতে গেলে প্রথমে QUর ভ্যালুটা লিখে নিলাম, এবার QUর ভ্যালু থেকে মাইনাস গামা ইন্টু ডিএফ করে দিলাম। ঠিক আছে, মাইনাস গামা ইন্টু ডিএফ করে মাইনাস গামা ইন্টু ডিএফ প্লাস গামা ইন্টু ডিএফ কেটে দিলাম, বেঁচে থাকলো কি, আমাদের পড়ে থাকলো হচ্ছে 5.7C। আচ্ছা দেখো, 5.7C এখানে কি ডেপথ বা উইথ কোনো কম্পোনেন্ট রয়েছে? তাহলে আমরা প্রমাণ করতে পারলাম খুব ইজিতে যে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ পিওরলি কোহেসিভ সয়েল ইজ ইন্ডিপেন্ডেন্ট বোথ উইথ অ্যান্ড ডেপথ অফ দ্য ফুটিং। ঠিক আছে, আচ্ছা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু যদি বলা হয় যে তারজাগিস আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কি উইথ অ্যান্ড ডেপথের উপর ডিপেন্ড করে, দেখো তাহলে ইকুয়েশন কি, প্রথমেই বলেছিলাম দেখো এখানে তারজাগিস বিয়ারিং ক্যাপাসিটি এখানেও ডেপথও আছে আবার এখানে উইথও আছে, তাহলে তারজাগিস আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু ডেপথ অ্যান্ড উইথ অফ দ্য ফাউন্ডেশন দুটোর উপরেই ডিপেন্ড করছে। কিন্তু আমরা যদি বলি নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি এবং ক্লজ যদি দিয়ে দিই, ঠিক আছে, ক্লজটা ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে সে ক্লজের প্রপার্টিগুলো কী কী, তাহলে খুব ইজিতে এই টাইপের কোশ্চেন এখনই আমরা পড়বো ডাইরেক্ট কোশ্চেন নিয়ে, দেখবে খুব সহজে কিন্তু বোঝা যায়। ঠিক আছে, আসো এরপরে নোট 3টা নিয়ে এবার আলোচনা করি। নোট 3তে কি বলেছে, রাইজ অফ দি ওয়াটার টেবিল আপ টু দ্য গ্রাউন্ড সারফেস। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা যখন ক্রস সেকশনে পড়েছিলাম, দেখো আমি আবার ক্রস সেকশনটা দেখাচ্ছি, জলের লেয়ার ধীরে ধীরে জোন প্রথমে 3তে ছিল, জোন 3 থেকে বাড়তে বাড়তে জোন 2তে গেল, জোন 2 থেকে বাড়তে বাড়তে জোন 1-এ গেল, এবার জোন 1 থেকে বাড়তে বাড়তে গ্রাউন্ড লেভেলে পৌঁছে গেল। ঠিক আছে, তাহলে আমাদের জলের লেয়ার এখন আমাদের আলোচনায় গ্রাউন্ড লেভেল অবধি পৌঁছে গেছে। তাই দেখো কি লিখেছে, লিখেছে যে রাইজ অফ ওয়াটার টেবিল, রাইজ অফ ওয়াটার টেবিল আপ টু, ঠিক আছে, আপ টু দ্য গ্রাউন্ড সারফেস, রাইজ অফ দ্য ওয়াটার টেবিল গ্রাউন্ড সারফেসে পৌঁছে গেছে। আমাদের সয়েলের নেচার কি দিয়েছে, সয়েলের নেচার দিয়েছে হচ্ছে কোহেশন লেস সয়েল। ঠিক আছে, কোহেশন লেস সয়েল, নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে, নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি রিডিউস 50%। তাহলে বোঝা গেল ব্যাপারটা, রাইজ অফ দ্য ওয়াটার টেবিল, জলটা গ্রাউন্ড লেভেল অবধি পৌঁছে গেছে, কোহেশন লেস সয়েল। আগেরটাতে কি বলেছিলাম, আগেরটাতে বলেছিলাম কোহেসিভ সয়েল, এখানে কোহেশন লেস সয়েল। আচ্ছা, কোহেশন লেস সয়েলের একটা প্রপার্টি লিখে নিচ্ছি আগেই, কোহেশন লেস সয়েলের যে সি হচ্ছে 0। ঠিক আছে, এই জায়গাগুলো কেন কিসের ক্ষেত্রে এই কম্পোনেন্টগুলোর ভ্যালু চেঞ্জ হয়, এগুলো সবই শেয়ার স্ট্রেংথের মধ্যে সয়েল মেকানিক্সের ক্লাসে আমরা সব ডিটেল আলোচনা করেছি, বা এরপরেও আমরা লাইভ ক্লাসে এগুলো সব আলোচনা করব। ঠিক আছে, তার নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি একটু আগেই বলেছি, QG হচ্ছে গ্রস আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, গ্রস আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিতে
গামা ইন্টু ডিএফ যদি বিয়োগ দিয়ে দিই তাহলে সেটা হয়ে যায় নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, তাহলে প্রথমে লিখলাম গ্রস আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কিউজি ইকুয়ালস টু সিএনসি প্লাস গামা ইন্টু ডিএফ ইন্টু এন কিউ আর 0.5 গামা ইন্টু বি ইন্টু এন গামা। ভালো কথা, লিখে নিলাম। এবার আমি কি বের করব, এবার আমাকে বলেছে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কিউ কিউজি থেকে কিউএনইউতে আসলাম, তার মানে কি মাইনাস গামা ইন্টু ডিএফ এখানে লিখলাম, মাইনাস গামা ইন্টু ডিএফ। ঠিক আছে, আর কি করতে হবে, দেখো কোয়েশনলেস সয়েল বলেছে, তার মানে সি এর মান আমাদের 0, এই সি এর জায়গাতে আমরা 0 বসিয়ে দিলাম, এই সি এর জায়গাতে 0। ঠিক আছে, সি এর জায়গাতে 0 বসিয়ে দিলে আমাদের ফার্স্ট টার্মটা অলরেডি আউট হয়ে গেল। ঠিক আছে, এবার আচ্ছা দেখো এখানে এই সেকেন্ড টার্ম, এখানে এটা হচ্ছে আমার সেকেন্ড টার্ম। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ফোর্থ, গামা ইন্টু ডিএফটা হচ্ছে আমার ফোর্থ টার্ম। সেকেন্ড টার্ম আর ফোর্থ টার্মের মধ্যে কী পার্থক্য রয়েছে, সেকেন্ড টার্মে রয়েছে হচ্ছে গামা ইন্টু ডিএফ ইন্টু এন কিউ, আর ফোর্থ টার্মে রয়েছে গামা ইন্টু ডিএফ। আচ্ছা এনসি এন কিউ এন গামা এই তিনটা হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর। ঠিক আছে, যখন কোনো ক্যালকুলেশন করব, বেয়ারিং ক্যাপাসিটি বের করব, ঠিক আছে, এই ক্ষেত্রে বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরের তো একটা নির্দিষ্ট ভ্যালু হয়, এনসির ভ্যালু হয় কখনো 1 বা কখনো 5.7, এন কিউ এর ভ্যালু হয় 1 আর এন গ্যামার ভ্যালু হয় 0, মানে এগুলোর নির্দিষ্ট কোনো ভ্যালু রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য যোগ বিয়োগ করার সময় যেহেতু এই বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরগুলোর ভ্যালু রয়েছে, সেই ভ্যালুগুলোকে মানে যোগ বিয়োগের ক্ষেত্রে সেগুলো আসে না। ঠিক আছে, এটা আমি যখন পড়াতে গেছি তখনও বহু ক্লাসে আমাকে প্রশ্ন অনেকে বুঝতে পারে না চট করে, যে স্যার এখানে এন কিউ এর ভ্যালু রয়েছে আর এখানে এন কিউ এর কোনো ভ্যালু নেই, তাও আপনি কেন এটাকে আর এটাকে কেটে দিচ্ছেন। ঠিক আছে, তা এন কিউ এর উপস্থিতি কোথায়, দেখো এন কিউ এর একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, একটা নির্দিষ্ট ভ্যালু কিন্তু বেয়ারিং ক্যাপাসিটির উপর ডাইরেক্ট এফেক্ট হয় না, বেয়ারিং ক্যাপাসিটির উপর ডেপথ অ্যান্ড উইথ অফ দ্য ফুটিং তাই ডাইরেক্টলি রিলেটেড। ঠিক আছে, সেই জন্য এন কিউ এর ভ্যালু আছে বলে এন কিউকে এখান দিয়ে আমরা কনসিডার করলাম না, এবং সেকেন্ড এবং ফোর্থ কম্পোনেন্ট আমরা ইজিলি কেটে দিতে পারি। ঠিক আছে, তো সেকেন্ড এবং থার্ড কম্পোনেন্টকে কেটে দিলে আমাদের কি পড়ে থাকছে 0.5 গামা বি এন গামা, লিখলাম 0.5 গামা বি এন গামা। আচ্ছা দেখো আমরা একটা কন্ডিশনে কিন্তু আমাদের এখনও আসেনি, যে রাইজ অফ দ্য ওয়াটার টেবিল, ঠিক আছে, আপ টু দ্য গ্রাউন্ড সারফেস। তা ওয়াটার টেবিল যদি রাইজ করে, তাহলে যেহেতু এটা সেকেন্ড টার্ম আমাদের কেটে গেছে, তাহলে আমাদের কি থাকছে, এটা যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে শুধু থার্ড কম্পোনেন্টটা আমাদের পড়ে থাকছে। থার্ড কম্পোনেন্ট পড়ে থাকার জন্য কারেকশন ফ্যাক্টর R2 এলো, R2 ইন্টু ভ্যালুটা এলো। ঠিক আছে, তো যেহেতু গ্রাউন্ড সারফেসকে রিচ করে গেছে, তাহলে R2 ভ্যালু কত হবে, তাহলে R2 ভ্যালু হবে 0.5। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে সব আলোচনা করলাম। তাহলে কিউএনইউর ভ্যালু কত হয় 0.25 গামা ইন্টু বি ইন্টু এন গামা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিউএনইউর যা ভ্যালু, ঠিক আছে, সেই ভ্যালুটা মানে এখানে একটা ইকুয়েশন দিয়ে লিখি, প্রথমটাকে লিখেছি 1 নম্বর ইকুয়েশন, একে দিলাম 2 নম্বর ইকুয়েশন এবং একে দিলাম 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা 2 নম্বর ইকুয়েশনের ভ্যালুর থেকে 3 নম্বর ইকুয়েশনের ভ্যালু কিন্তু অর্ধেক। ঠিক আছে, তাহলে খুব ইজিলি বোঝানো গেল যে যদি ওয়াটার টেবিল গ্রাউন্ডকে রিচ করে যায়, তাহলে নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি 50%। দেখুন এনিউ তো নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি কিন্তু 50% হয়ে গেল কিন্তু। ঠিক আছে, এটা ছিল 0.5 আর 0.5 এটা হয়ে গেল 0.25, তাহলে 50% হয়ে গেল। ঠিক আছে, ব্যাস আমাদের আর কিন্তু কিছু নেই, আমাদের ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর আর কিছু নেই, শেপ ফ্যাক্টরও ছোটো জিনিস, ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টরও ছোটো জিনিস। তো আমি এখান দিয়ে যে কটা কোশ্চেন আছে কিছু কিছু টাইপের কোশ্চেন করে দিচ্ছি, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে, দেখো গুপ্তায় কয়েকটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আগে আলোচনা করে দিই। দেখো কী বলেছে, 141 না, ভালো করে করবে। ঠিক আছে, এবং আমি আমার সব ক্লাস নেওয়ার পরে গুপ্তার প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করবো। 400 কতটা কোশ্চেন আছে সয়েল মেকানিক্সে, আমি আমার লাইভ ক্লাসে বা আমাদের ইউটিউব কোর্সেও যেখানেই হোক আমাদের সঙ্গে যদি তোমরা যুক্ত থাকো, তাহলে দেখবে গুপ্তার প্রত্যেকটা কোশ্চেন এবং চ্যাপ্টার ওয়াইজ পুরো ডিটেল, মানে জুনিয়র ইঞ্জিনিয়ারের সিলেবাসে যা লেখা আছে, যারা অলরেডি আমার কাছে পড়ছো বা ক্লাস করছো তারা জানো, এভাবে আমরা টোটালটা আলোচনা করে দেবো। তা 141 নম্বর কোশ্চেনে কী বলেছে, দি নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, দাগ দিয়ে দিলাম নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, দি নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি অফ এ পিওরলি কোহেসিভ সয়েল। আচ্ছা একটু আগেই প্রমাণ করলাম
মোস্ট প্রবাবলি ক্লজ 2-তে, ঠিক আছে, হ্যাঁ ক্লজ 2-তেই, যে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ এ পিওরলি কোহেসিভ সয়েল ইজ ইন্ডিপেন্ডেন্ট বোথ ডেপথ অ্যান্ড উইথ অফ দ্য ফুটিং। দেখো ডি অপশানটা কী লেখা আছে, ইজ ইন্ডিপেন্ডেন্ট, ডি অপশানে লেখা আছে ইজ ইন্ডিপেন্ডেন্ট বোথ ডেপথ অ্যান্ড উইথ অফ দ্য ফুটিং, ঠিক আছে। তাহলে 141 নম্বর কোশ্চেন বোঝা গেল। এবার আমরা আসবো হচ্ছে আর যে কটা প্রশ্ন আছে, এ পাতায় আর কোনো কোশ্চেন নেই এই দিয়ে, ঠিক আছে। এ দেখো এই কোশ্চেনটা, এটাও আমি জাস্ট আমার 3 নম্বর পয়েন্টে আমি আলোচনা করেছিলাম। বলেছে রাইজ অফ দি ওয়াটার টেবিল, ঠিক আছে, ওয়াটার টেবিলের রাইজ হচ্ছে, রাইজ অফ দ্য ওয়াটার টেবিল কোহেশনলেস সয়েল, সয়েলের নেচার দিয়ে দিয়েছে কোহেশনলেস সয়েল আপ টু দ্য জিএল, আপ টু দ্য গ্রাউন্ড সারফেস, ঠিক আছে, রিডিউস দি নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি ইজ অ্যাপ্রক্সিমেটলি, এক্ষুনি প্রমাণ করে দিলাম যে নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি 50% রিডিউস করে দেয়। তাহলে কী হবে অ্যান্সার, অপশান হবে আমার বি, যে নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি আমার 50% রিডিউস করে যায় যদি ওয়াটার টেবিল কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে গ্রাউন্ড লেভেলকে যদি ছুঁয়ে ফেলে। দারুণ কোশ্চেন, দারুণ ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে। এ দেখো এখানে এক্ষুনি আমি যে দুটো কোশ্চেন করালাম, এই যে একটা হচ্ছে নোট 3-তে আর একটা নোট 2-তে, দুটো পুরোপুরি আলোচনা করেছি। তাও যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়, আমার ফোন নাম্বার দেখবে দেওয়া আছে এই ইউটিউবের লিঙ্কে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি সেটা ভয়েসের সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখো তারপরে 323 নম্বর কোশ্চেন, 323 নম্বর কোশ্চেনে কী বলেছে, বলেছে যে বেয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে, ভালো কথা, বেয়ারিং ক্যাপাসিটি গোল করলাম, বেয়ারিং ক্যাপাসিটি হবে সয়েল স্ট্রাটা সাপোর্টিং দ্য ফুটিং সাইজ বলেছে 3 মিটার ইন্টু 3 মিটার। তাহলে আমার ফুটিং সাইজ আমাকে বলে দিয়েছে, তাহলে একটা স্কোয়ার টাইপের আমার ফুটিং, ঠিক আছে, আমার ফুটিং সাইজ কত, 3 মিটার আর 3 মিটার, খুব ভালো কথা, 3 মিটার ইন্টু 3 মিটার হচ্ছে আমার ফুটিং সাইজ, এটা আমার ফুটিং সাইজ, ঠিক আছে। দি বিয়ারিং ক্যাপাসিটি অফ এ সয়েল স্ট্রাটা সাপোর্টিং এ ফুটিং সাইজ অ্যাট 3 মিটার ইন্টু 3 মিটার উইল নট বি এফেক্টেড, এফেক্ট হয় না, ভালো করে বোঝো, বাই দ্য প্রেজেন্স অফ গ্রাউন্ড ওয়াটার টেবিল লোকেটেড অ্যাট এ ডেপথ, ঠিক আছে। আচ্ছা আমি আগে কি বললাম এখানে, এই ছবিতে আমি তোমাদের কি বুঝিয়েছিলাম প্রথমেই, যে দাঁড়াও প্রথম ডায়াগ্রামটাতে আসি, এটা হচ্ছে আমার উইথ অফ দ্য ফুটিং কত, বি, ঠিক আছে। যদি ওয়াটার টেবিল এই উইথ অফ দ্য ফুটিং যতটা ঠিক ততটার পর্যন্ত অবস্থিত হয়, যেমন এখানে দেখা যাচ্ছে বি হচ্ছে উইথ অফ দ্য ফুটিং, ওয়াটার টেবিল বেস অফ দ্য ফুটিংয়ের বি নিচে যদি অবস্থিত হয়, তার জন্য মানে জোন 3-তে যদি ওয়াটার টেবিল অবস্থান করে, তার জন্য আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি অফ ফাউন্ডেশনে কোনো এফেক্ট পড়ে না, ঠিক আছে। তাহলে কতটা জন্য এফেক্ট পড়ে না, উইথ অফ দ্য ফুটিং যতটা ভ্যালু রয়েছে ঠিক সেই ভ্যালুর নিচে যদি আমার ওয়াটার টেবিল থাকে, এখানে যদি কত হতো, যদি এখানে যদি এই ভ্যালুটা যদি আমার 3 মিটার হতো, তাহলে বেস অফ দ্য ফুটিং থেকে 3 মিটারের মধ্যে যদি জল থাকতো, তাহলে কিন্তু আমার থার্ড পয়েন্ট এফেক্টেড হতো, কিন্তু 3 মিটারের নিচে যদি জল থাকতো বিলো দ্য 3 মিটার, তাহলে কিন্তু আমার আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটা এফেক্টেড হতো না। এবার কোশ্চেনটাতে আসি, কোশ্চেনটা কি বলেছে, এই যে কোশ্চেনটা, গ্রাউন্ড ওয়াটার টেবিল, দাঁড়াও আরেকবার পড়ি, 3 মিটার ইন্টু 3 মিটার উইল নট বি এফেক্টেড, নট বি এফেক্টেড কথাটা বলে দিয়েছে, নট বি এফেক্টেড বাই দ্য প্রেজেন্স অফ গ্রাউন্ড ওয়াটার টেবিল লোকেটেড এত ডে, আচ্ছা নট এফেক্টেড তার মানে বিলো দ্য 3 মিটার, এখনই বললাম অপশান ডিতে দেখো তা কী লেখা আছে, 3 মিটার বিলো দ্য বেস অফ দ্য ফুটিং, ঠিক আছে। ক্লিয়ার হলো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা আমি এখানে একটা ছোটো করেও দিয়েছি, এখানে এই যে 3 মিটার হচ্ছে রয়েছে আমার উইথ অফ দ্য ফুটিং, ঠিক আছে, এটা হচ্ছে 3 মিটার, আর এর 3 মিটারের নিচে, এই 3 মিটারের নিচে, তার মানে এটা হচ্ছে আমার জোন 2, এটা আমার জোন 2, ঠিক আছে। এই জোন 2 এর নিচে যদি আমার ওয়াটার টেবিল থাকে, তার জন্য আমার আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি যেটা রয়েছে, তার যে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি সেটার উপর কোনো এফেক্ট আসছে না, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেল। এবার আরেকটা কোশ্চেন, আচ্ছা এখানে অনেকের কনফিউশন থাকে, ঠিক আছে, যে দাদা যদি আপনি বলছেন যে ওয়াটার টেবিল যদি এই 3 মিটারের নিচে থাকে, মানে এখানে যেটাকে গ্রিন লাইন দিয়ে ওয়াটার টেবিল দেখিয়েছি আমি, সেখানে যদি থাকে, তাহলে তার জন্য আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটির কিউইউ এর যে ফর্মুলা, তাতে কোনো এফেক্ট আসছে না। যদি আমার ওয়াটার টেবিল, আমার ছবিটা বের করবে মূল, একে আমি দিয়েছিলাম সেকশন 3 সেকশনে যদি থাকে, ঠিক আছে, তার মানে এখানে দেখাচ্ছি, দেখো দেখে নাও, এখানে
এখানে 3 দিয়েছিলাম, এ দেখো এখানে 3 সেকশনে যদি ওয়াটার টেবিল আমার থাকবেই তো, কারণ জল কি হচ্ছে, জল নিচে থেকে ধীরে ধীরে উপরে উঠছে, ফলে 3 সেকশনকে তো ক্রস করতেই হবে তাকে। তা 3 সেকশনে যদি থাকে বা যদি 2 সেকশনে থাকে, ঠিক আছে, তাহলে আমার ওয়াটার টেবিল এর উপস্থিতির জন্য আমার আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি কিভাবে এফেক্ট করবে, এই কোশ্চেনটা আমার নিজের মনে এসেছিলো, আমি কোনো পরীক্ষায় পাইনি, তারপরে গেটে দেখলাম এই কোশ্চেন রয়েছে, একবার এসছে 2001-এর গেটে, সে কোশ্চেনটা নিয়ে এখন আলোচনা করবো। 2001-এর গেট কি বলেছে দেখো, দি উইথ অ্যান্ড ডেপথ, উইথ আর ডেপথ বলেছে, দ্য উইথ অ্যান্ড ডেপথ অফ দ্য ফুটিং 2 মিটার অ্যান্ড 10 মিটার রেসপেক্টিভলি। ভালো কথা, উইথ আর ডেপথ জানলাম, ঠিক আছে। দ্য ওয়াটার টেবিল অ্যাট দ্য সাইট ইজ লোকেটেড 3 মিটার বিলো দ্য গ্রাউন্ড লেভেল, তাহলে ওয়াটার টেবিল হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে 3 মিটার নিচে, ঠিক আছে। দ্য ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর, ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর আমার চেয়েছে, ঠিক আছে। দেখো ব্যাপারটা কি, আমি আগে একটা শর্টে একটা ছবি এঁকে এখানেই বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমার ফুটিং, এর ফুটিংয়ের কত বলেছে, উইথ অ্যান্ড ডেপথ, উইথ কত বলেছে 2 মিটার, উইথ কত বলেছে, উইথ বলেছে আমার 2 মিটার, আর ডেপথ কত বলেছে, ডেপথ বলেছে হচ্ছে 1.5 মিটার। ভালো কথা, বুঝে গেলাম, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে আমার, না এটা ওয়াটার টেবিল তো না, এটা জিএল, এটা হচ্ছে আমার জিএল, এটা আমার জিএল গ্রাউন্ড লেভেল, এটা জিএল, আর জিএলের এটা হচ্ছে আমার ফুটিংয়ের ক্রস সেকশন, ঠিক আছে, জিএল এটা আমার ফুটিংয়ের ক্রস সেকশন। তো এই ডেপথ অফ দ্য ফুটিং কত 1.5 মিটার, আর উইথ অফ দ্য ফুটিং হচ্ছে 2 মিটার, ঠিক আছে। হলো, দ্য ওয়াটার টেবিল অ্যাট দ্য সাইড ইজ লোকেটেড 3 মিটার বিলো দ্য গ্রাউন্ড লেভেল, ওয়াটার টেবিল আমার গ্রাউন্ড লেভেল থেকে 3 মিটার নিচে কিন্তু, ঠিক আছে, বেস অফ দ্য ফুটিং থেকে কিন্তু বলেনি, তাহলে ওয়াটার টেবিলটা গ্রাউন্ড লেভেল থেকে কতটা নিচে, গ্রাউন্ড লেভেল থেকে ওয়াটার টেবিল 3 মিটার নিচে অবস্থিত, ঠিক আছে। দেখো আমি এখনই পড়িয়েছিলাম যে গ্রাউন্ড ওয়াটার থেকে ওয়াটার টেবিল কত নিচে তা আমার ক্যালকুলেশনের পার্ট নয়, আমার ক্যালকুলেশনের পার্ট কি, বেস অফ দ্য ফুটিং থেকে ওয়াটার টেবিল কতটা নিচে, তাহলে আমাকে প্রথমে কি ক্যালকুলেশন করতে হবে, বেস অফ দ্য ফুটিং থেকে ওয়াটার টেবিল কতটা নিচে। তো এখানে আমি ছবিতে দেখতে পাচ্ছি জিএল থেকে ওয়াটার টেবিলের ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, আর জিএল থেকে বেস অফ দ্য ফুটিংয়ের ডিস্টেন্স 1.5 মিটার, তাহলে বেস অফ দ্য ফুটিং থেকে ওয়াটার টেবিলের লোকেশনের ডিস্টেন্স, যেটাকে আমি এতক্ষণ Z2 দিয়ে বলছি, Z2 এর মান হবে 3 মাইনাস 1.5, 3 মাইনাস 1.5 মানে 1.5 মিটার, তাহলে বোঝা গেল যে Z2 এর মান কত। এবার Z2 এর মান পেয়ে আমি R2 কারেকশন ফ্যাক্টরের মধ্যে যদি বসাই, R2 কারেকশন ফ্যাক্টর 0.5 ব্র্যাকেটে 1 প্লাস Z2/B, Z2/B এর মধ্যে বসালে আমার কিন্তু কোশ্চেনটা সলভ করা হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা করে দেখিয়েছি, একটা করে রেখেছি অলরেডি, দাঁড়াও ডায়াগ্রামটা আমি ভালো করে একটা এঁকে রেখেছি। দেখো কি বললো যে এটা কত 1.5 মিটার, এটা আমার 1.5 মিটার, এটা ডেপথ অফ দ্য ফুটিং 1.5 মিটার, আর বি এর ভ্যালু কত, উইথ অফ দ্য ফুটিং হচ্ছে আমার 2 মিটার, আর এটা হচ্ছে আমার জিএল, এটা আমার জিএল গ্রাউন্ড লেভেল থেকে কত নিচে আমার ওয়াটার টেবিল রয়েছে, গ্রাউন্ড লেভেল থেকে আমার ওয়াটার টেবিলের ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, ঠিক আছে। আচ্ছা এখনই বললাম যে এবার তুমি ছবিটা খুব ভালো করে দেখো, গ্রাউন্ড লেভেল থেকে ওয়াটার টেবিলের ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, আর গ্রাউন্ড লেভেল থেকে বেস অফ দ্য ফুটিং হচ্ছে 1.5 মিটার, তাহলে আমার Z2 কত আসবে, এটা আমার Z2 ডিস্টেন্স, তাহলে আমার Z2 হচ্ছে 3 মাইনাস 1.5 এত মিটার ইকুয়ালস টু 1.5 মিটার। ক্লিয়ার হলো। এবার আমার কী চেয়েছে, কোশ্চেনে চেয়েছে ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর। আচ্ছা ছবিটাকে যদি যে কোনো কোশ্চেন যখন আমরা পাবো তখন আমার যেটা বেসিক ডায়াগ্রাম, যদি নিউমেরিক্যাল কোশ্চেন থাকে বেসিক ডায়াগ্রামটা এঁকে নেব, বেসিক ডায়াগ্রামটা যদি এঁকে নিই তাহলে কোশ্চেন সলভ করতে খুব সুবিধা। তাহলে এখন আমি দেখো 1 সেকশন, 2 সেকশন, 3 সেকশন, 3টে সেকশন এঁকে নিলাম, ঠিক আছে, 3টে সেকশন এঁকে নিলাম। তাহলে ওয়াটার টেবিল কোথায় রয়েছে, ওয়াটার টেবিল দেখো, আচ্ছা এখানে হচ্ছে বি, এটা হচ্ছে জোন 1 সেকশন 2 এটা হচ্ছে জোন 1, আমার জোন 2 কতটা, জোন 2 হচ্ছে জোন 2 বেস অফ দ্য ফুটিং থেকে উইথ অফ দ্য ফুটিং পর্যন্ত জোন 2, এটা হচ্ছে আমার জোন 2, ঠিক আছে,
এটা আমার জোন 2। তাহলে ওয়াটার টেবিল আমার জোন 2 এর মধ্যেই রয়েছে। তাহলে কারেকশন ফ্যাক্টর চেয়েছে, কি কারেকশন ফ্যাক্টর আসবে? আমার কারেকশন ফ্যাক্টর আসবে R2 এর ভ্যালু কত? এখনই বললাম R2 এর ফর্মুলা 0.51 প্লাস এখানে কত Z2 এর মান কত? এখানে Z2 এর মান হচ্ছে 1.5 আর বি এর মান হচ্ছে 2, ঠিক আছে? এটা আমার ক্যালকুলেশন করলে নিজেরা ক্যালকুলেটরে করে দেখবে 0.875 আসে। তাহলে কারেকশন ফ্যাক্টর কত? 0.875। এখানে দেখো অপশন এতে কি রয়েছে, এতে অপশন রয়েছে 0.875, এটার অ্যান্সার হচ্ছে তাহলে এ, ঠিক আছে? এই মোটামুটি ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর নিয়ে আমার আলোচনা ক্লাস শেষ হলো। এই ওয়াটার টেবিল কারেকশন ফ্যাক্টর, এর মধ্যে কিচ্ছু নেই, ঠিক আছে? এর আগে আমি শেপ ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? তো যদি কারোর বুঝতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবে, আমি ভয়েসের সাহায্যে তার সেই কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ভালো করে পড়ো, আর কি বলতে পারি, এবং পরীক্ষা খুব তাড়াতাড়ি হোক, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 2021-এ জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসির যেন নোটিফিকেশানটা হয়, নোটিফিকেশান হলে আমাদের পড়ারও একটা আগ্রহ বাড়ে এবং ছেলেপেলে চাকরিও পায়।